অধীরবাবু ঘোর মমতা ব্যানার্জি বিরোধী, শুভঙ্করবাবু কিছুটা সফট। তাই কি অধীরবাবুকে সরিয়ে হাইকমান্ড শুভঙ্করবাবুকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে? আমি তো এইরকম থার্মোমিটার পাইনি। থার্মোমিটার যদি পেতাম তাহলে আমি মেপে দেখতাম যে আমার কতটা সফট আর কতটা হার্ড। 26-এর ইলেকশন আপনাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসে কি চোট হচ্ছে কারোর সাথে, নাকি একলা চলরে এবার কংগ্রেসকে দেবে? আমার প্রথম দিন থেকে একটাই কথা ছিল, না বাঁ দিক না ডান দিক, আমি সামনের দিক পায়ে হাঁটতে চাই। কেরলে যে কথা বলে বাংলাতে কিন্তু সেই কথা বলে না। কেরলে কিন্তু আপনাদের সাথে লেফটের সাথে ফাইট হয়, আর এখানে কিন্তু আপনারা জোটবদ্ধ হয়ে লড়াই করেছেন। ভাগার যখন কোথাও পেরোতে হয় না, তখন একত্রিত হতে হয়। তাহলে 26-এর বিধানসভাতে কংগ্রেসের মুখকে বাংলার উন্নয়নই কংগ্রেসের মুখ, এবং আমরা মনে করি কংগ্রেসের নীতি হচ্ছে কংগ্রেসের মুখ। আপনারা কিন্তু প্রায় 49 বছর ক্ষমতা। আরে শুভঙ্কর সরকারকে দেখবে যে এরকম একটা সাদা পাজামা পাঞ্জাবি আর অন্য কোনো দলের নেই যেখানে তার একটা কালি নেই। বামফ্রন্ট কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে বারবার বিভিন্ন মিটিং মিছিলে বলেছে, লাইসেন্স প্রথা, শিল্প নীতি, যার দায় কংগ্রেসের উপরে ওরা বারবার বলেছে। এই ব্যাপারে আপনার কি বলবেন? ওয়েস্ট বেঙ্গল ওয়াজ এ এক্সেলেন্ট প্লেস, বাট সেই সময় লেফট থাকার কারণে এই যে মাসুল সমীকরণ নীতি, লাইসেন্স প্রথা এইসব যে বলছেন, কংগ্রেস তো সেই সময় ছিল। কি করে বেঙ্গালোর হলো, কি করে হায়দ্রাবাদ হলো? সেদিন যদি বেঙ্গলকে করা যেত তাহলে আজকে বেঙ্গালোর, হায়দ্রাবাদ এটা ডেস্টিনেশন হতো না, বাংলাটাই ডেস্টিনেশন। বাংলার বিধানসভা ভোটে কংগ্রেসের টার্গেট বাংলার ডেভেলপমেন্টের জন্য কংগ্রেসকেই দরকার। কংগ্রেস উইল ফর্ম দ্য গভর্নমেন্ট। শুভঙ্করবাবু, যারা কংগ্রেস ছেড়ে চলে গেছে বিভিন্ন দলে, আপনি তাদেরকে কি বলতে চান? অবারিত দ্বার গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া শুনিবীর শান্তির নীড় কংগ্রেসের এই ঘরগুলি। প্রত্যেকে লাইন দিয়ে আছেন, জানলা দরজা খোলা। এই অনুষ্ঠানটি নিবেদন করছে dgbazaar.in। নমস্কার, আপনারা দেখছেন ডিজি বাংলা। ডিজি বাংলার বিশেষ অনুষ্ঠান টক বাংলা। টক বাংলায় আজকে আমরা পেয়ে গেছি প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকারকে। শুভঙ্করবাবুকে আমাদের টক বাংলা অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। প্রথমে শুভঙ্করবাবুর কাছে জিজ্ঞাসা করব, আপনার প্রায় 45 বছরের রাজনৈতিক জীবন, খুব সংক্ষেপে যদি এই জার্নিটা আপনি আমাদের দর্শকদের জন্য বলেন। আমার জন্ম মেদিনীপুর, যেটা এখন বর্তমানে পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রামে। নন্দীগ্রামের ইতিহাস এক দীর্ঘ ইতিহাস। তার কারণ স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামের মাটি। সামগ্রিকভাবে মেদিনীপুরের মাটিটাই প্রতিবাদের মাটি। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমার দাদু ঠাকুমা ছিলেন। ইতিহাসের বইয়ে আমার ঠাকুমা এবং দাদুর নাম অনেকে পড়েছেন। দাদুর নাম ছিল নগেন্দ্রনাথ সরকার, ঠাকুমার নামটা বেশি করে ইতিহাসের পাতায় ছিল প্রভাবতী সরকার। এবং পরে কমিউনিস্ট নেতা ছিলেন ভূপাল পান্ডা, তার সঙ্গে আমার দাদু জেলে ছিলেন, বাবাও জেলে গিয়েছিলেন। বাবার নাম দেবব্রত সরকার। তো আমার গ্রামে যে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুল থেকে আমি পড়াশুনো করি। আমাদের খুব যৌথ বড় পরিবার। এই পরিবার থেকে আইনজীবী ছিল, ডাক্তারও ছিল। আমার পিসিরা যারা কলেজ, কোনো দিন স্কুল কলেজ কোথাও যায়নি, কিন্তু তারা এমএ পাস করেছেন বাড়িতে থেকে। আবার যারা স্কুল কলেজে গেছেন তারা গেছেন। বাড়ির থেকে একটা দেয়াল পত্রিকা বেরোতো, তো পড়াশোনার যে আবহাওয়া সেটা বাড়িতে ছিল। রাজনীতির আবহাওয়া প্রচণ্ড পরিমাণে ছিল। প্রাইমারি স্কুল থেকে আমি পাস করার পর, তখন আগে সেন্টাফ হতো, বৃত্তি পাওয়া যেত। তারপরে আমার বাবা একটা নতুন স্কুল করবে বলে ঠিক করে গ্রামে, জুনিয়র হাই স্কুল, তাতে আমায় ভর্তি করায়। কিন্তু আলটিমেটলি সেই জুনিয়র হাই স্কুল রেকগনাইজেশন হয়নি। তো ক্লাস 8-এ আমি খোদামবাড়ি ইউনিয়ন হাই স্কুলে যাই, যে স্কুলটা ওই অঞ্চলের বিখ্যাত স্কুল।
সেখান থেকে আমি মাধ্যমিক পাশ করি। এই স্কুলে যেতে আসতে আমাদের 7 মাইল যেতে আসতে হতো। আর রাস্তা ইদানিংকালে তো ঢালাই রাস্তা হয়ে গেছে, তখন কোনো রাস্তা ছিল না। বর্ষাকালে এক কোমর জল হয়ে যেত। আমরা গামছা নিয়ে যেতাম, রাস্তায় প্যান্ট ট্যান্ট খুলে গামছা পরে ছেলেমেয়েরা সবাই একই সঙ্গে, গার্লস স্কুল পাশে ছিল, আমরা বই মাথায় নিয়ে এতটা জলে স্কুলে যেতাম, আবার গিয়ে ড্রেস চেঞ্জ করতাম, আবার আসতাম। এবং বর্ষাকালে মানে 1 মাস ছুটিই থাকতো, স্কুলের ভেতরে জল ঢুকে যেত, এইরকম রাস্তা চলাচলের কোনো সুবিধে ছিল না। মাধ্যমিকের পাশ করার পর কলকাতায় আসি, 11-12 ক্লাস, তারপরে কলেজে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া, তারপরে বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপরে আইন কলেজ, এরপরে দিল্লি। এই যে রাজনৈতিক পরিবেশটা বাড়ির রাজনীতি ছিল, তো আমরা যখন ছাত্র অবস্থা থেকে স্টুডেন্ট ইউনিয়ন করা, তো আমার বাড়িতে ভালো লাইব্রেরি ছিল। তো অনেকে বলতো, গ্রামের দিকে ছোটবেলায় সবার কাছে যখন রচনা পড়তো নেতাজি সুভাষচন্দ্র বসু, সেটা সবাই বলতো গ্লোরি অফ বেঙ্গল, যে মাই হিরো ইজ নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা মানে প্রত্যেকের চোখে গান্ধীকে প্রথম থেকে একটা আলাদা নজরে দেখা এবং নেতাজিকে একটা আলাদা নজরে দেখা। তো আমি বাড়িতে এসে বাবাকে জিজ্ঞেস করতাম যে এরম বলে কেন, তখন তো ছোটবেলায়। বলতো বড় হয়ে পড়লে বুঝতে পারবে। দুজনেই বড়। পরবর্তী ক্ষেত্রে এটা জানার খুব ইচ্ছে ছিল, তাই কলকাতা থেকে আমাদের কলকাতায়ও একটা আলাদা এস্টাবলিশমেন্ট ছিল। যারা ওখানে প্রাইমারি স্কুল হয়ে যেত তারা কলকাতায় কলেজে পড়ার জন্য চলে আসত। এবং বাড়ি যেহেতু রাজনৈতিক পরিবেশ, বাড়ির লোকেরা জেল খেটেছে স্বাধীনতা সংগ্রামে, লবণ সত্যাগ্রহের সঙ্গে, তারপরে 42-এর মুভমেন্টে, তো সেই সব শুনতাম। তো স্বাভাবিকভাবে রাজনীতি যে অনেকের বলে রক্তে হয়, পরিবেশ রক্ত। প্রথমে আমি শুরু করেছিলাম জন্ম এবং কর্মস্থান দুটো, কিন্তু এই যে একটা রাজনৈতিক পরিবেশ, বাবা দেখতাম গ্রামের সমস্ত কিছুতে ইনভলভমেন্ট আছে। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আই হ্যাভ লস্ট মাই মাদার, মা মারা যান। তো ওখান থেকে আস্তে আস্তে যখন আমরা কলকাতায় এলাম, এই নেতাজি সুভাষ আর এবার বুঝতে পারলাম যে প্রত্যেকটা জায়গায় একটা তৈরি করা হয়েছে যে সুভাষের শত্রু গান্ধী, গান্ধীর শত্রু সুভাষ। মানে আমাদের কাছে যে হিরো বলতে নেতাজি, গান্ধীজি ঠিক নয়। এবার কলেজে এসে যেমন ইউনিয়নের ওই একইভাবে যে কংগ্রেসের আদর্শ নীতি, কংগ্রেস দেশ স্বাধীন করেছে, এরপরে নেতাজি সুভাষ, গান্ধী, নেহেরু পড়তে লাগলাম। অনেক ধরনের বই ওই সময় পড়েছি। এবার সেই যে পড়ার হ্যাবিট তৈরি হলো, তারপর থেকে দেশ পত্রিকা পড়া। কলকাতায় এসে যখন ওতপ্রোতভাবে এই নিজে গিয়েই কারা ইউনিয়ন করে, স্বভাবক হয় না যে ধরে, মানে সিনিয়র নেতারা জোর করে করায়, আমি নিজে গিয়ে বললাম আমি করতে চাই। তারপরে আমরা করছি, করতে করতে কলেজের নির্বাচনে লড়ব, নিজে থেকে বললাম লড়ব। তো ইকোনমিক্স আমার সাবজেক্ট ছিল। আমাকে বললো যে ইকোনমিক্সের স্যার যে তুমি ইউনিয়ন করো। তো বলে কেন করো? তো ওনাকে আমি একদিন হাত ধরে বললাম যে এই যে ইন ফেভার অফ, কাস্ট ইউর ভোট ইন ফেভার অফ, আমার নাম লেখা আছে শুভঙ্কর সরকার, এটা আমার দেখতে ভালো লাগে। ওনাকে দেখিয়ে বলেছিলাম, বলে মন দিয়ে পড়। আমি SKM এর কাছে পড়েছিলাম, তখন ইকোনমিক্সের খুব বিখ্যাত অধ্যাপক ছিলেন।
এইবার এই যে কলেজের থেকে শুরু, কলেজ গেটে ভালো বক্তৃতা দেওয়া, এরপরে আমার বক্তৃতা অনেক লোক শুনছে, বিভিন্ন ডিবেটে পার্টিসিপেট করা। তখন ডিবেট মানে এইরকম নয়, ধরুন রামকৃষ্ণ মিশন, ওখানে একটা বছরে ডিবেট হয়, ওগুলোতে পার্টিসিপেট করতাম। এইবার এই যে অ্যাটমসফিয়ারটার সঙ্গে ইনভলভ হলাম, তখন তো টিভি ডিবেট এইসবগুলো তো কোনো কিছু ছিল না, কিন্তু কলেজ গেটে মিটিং, ক্লাস ডায়াসিং, এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা বিষয় ছিল। সেই বিষয়টার সঙ্গে আমরা ইনভলভ হলাম। সেই ইনভলভমেন্টের পর কলেজ হলো, ইউনিভার্সিটি হলো। এবার এই ইউনিভার্সিটির গেটে মিটিং করা, আর কারা শুনছে, সামনের লোকেরা শুনছে কিনা, এটা খুব আকর্ষণীয় বিষয় ছিল। যে আমি বললে কত বেশি লোক সামনে দাঁড়াচ্ছে। উপর থেকে আমরা যখন ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটটায় বলতাম, তখন বারান্দা দিয়ে আমাদের জুনিয়র কিংবা সিনিয়র দিদিরা কিংবা বোনেরা বা তারা দেখছে কিনা, কতজন সামনে যারা বই কিনতে এসছেন বা বাকি দাঁড়িয়ে আছেন তারা কতজন আছে, কে ভালো বলতে পারে, অন্য কলেজের গেটে গিয়ে কারা ভালো বলছেন। এই করতে করতে আমি সর্বভারতীয় ছাত্র সংগঠনের দায়িত্বে গেলাম। তখন আমি হিন্দি ফিন্দি বলতেই পারি না। যাওয়ার পর দিল্লি ইউনিভার্সিটির নির্বাচন, তার ঠিক 21-22 দিন আগে আমি গেছি, আগস্ট মাস আমার মনে আছে, আমি 3রা আগস্ট গেছিলাম। 21শে আগস্ট রাজীব গান্ধীর জন্মদিন, সেদিন আমি একটা ঐতিহাসিক বক্তৃতা শুনলাম। আমাদের সিমি সিনেমা আর্টিস্ট, তার বক্তৃতা শুনলাম। তিনি বলছিলেন বাগানের ভেতর থেকে টাটকা ফুল লোকে তুলে নিয়ে যায়, যে ফুল ঝিমিয়ে গেছে তাকে তোলে না। তো রাজীব গান্ধীর মৃত্যুকে কেন্দ্র করে তার এই ঐতিহাসিক স্পিচ ছিল। স্পিচটা শুনতে শুনতে আমার মনে হলো যে দিল্লি আমাকে ঠিক শ্যুট করবে না, ভালো হিন্দি বলতে পারি না, চলো চলো কলকাতা, বাংলা চলো, হ্যাঁ। কলকাতা চলো। কলকাতা চলো। ওখান থেকে বেরোলাম, তালকোটরা স্টেডিয়ামে ছিল, সোজা এসে 450 টাকা তখন ভাড়া ছিল, আমি রাজধানীতে উঠে পড়লাম, উঠে পড়ে কলকাতা চলে এলাম। এসে কলকাতায় বাড়িতে বললো কী ব্যাপার, চলে এলাম আমি এনএসইউ সেক্রেটারি হিসাবে গেছিলাম, মানে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার। তারা এই আমাদের তো মানে আমি যে ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হলাম তার নাম ছিল ছাত্র পরিষদ। এই ছাত্র পরিষদ বিরাট ঐতিহ্য, প্রিয়রঞ্জন দাস মুন্সি মানে তখন কিংবদন্তি এক নাম, বাকি এই যত নেতা দেখছেন। এবং তখন ছাত্রনেতারা আমাদের প্রথম বলতেন যে সুভাষচন্দ্র বসুর তরুণের স্বপ্ন পড়ো, অতুল্য ঘোষের কষ্টকল্পিত পড়ো। এখন যেমন কেউ এই কথা বলে না, এই বইটা পড়লে ভালো জানতে পারবে। এটা সর্বভারতীয় ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর সময় তৈরি হলো ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া, রাষ্ট্রীয় ছাত্র সংগঠন। তারা কিন্তু কোনো কংগ্রেস নাম যুক্ত হলো না। বলল কেন না, যারা ছাত্র হিসাবে আসছেন তারা যে কোনো পরিবার, যে কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করুক, তারা সেই পরিবার থেকে আসছেন। তারা পড়াশুনোর সময় যদি দেখে যে ছাত্র সংগঠনটি বেটারমেন্ট অফ দি স্টুডেন্ট, ভালো ল্যাব, ভালো লাইব্রেরি, ভালো ফ্যাকাল্টির জন্য লড়াই করছে, তাদের জন্যই তারা সচেষ্ট, অর্থাৎ পড়াশুনোর ডেভেলপমেন্টটা কেমনভাবে হবে, এইটা যারা ভাবছেন সেই ছাত্র সংগঠনের সঙ্গে তারা যুক্ত হবেন। তারা কমিউনিস্ট পরিবার থেকে আসতে পারেন, কংগ্রেস পরিবার থেকে আসতে পারেন, অন্য কোনো পরিবার থেকে আসতে পারেন। তাই বলল এর সঙ্গে কংগ্রেস কথা যুক্ত হবে না। এটা হলো কুমার মঙ্গলম প্রথম সেখানে সভাপতি ছিল। এইবার আমি সেই সংগঠনের সঙ্গে গিয়ে যুক্ত হলাম, কারণ এখানে যে ছাত্র পরিষদ, এইবার প্রথমে আমাদের যে স্বাধীনতা ছিল, এখানে ছাত্র পরিষদ কেউ কন্ট্রোলিং অথরিটি ছিল না, আলাদা নির্বাচনের মধ্যে দিয়ে এখানে ছাত্র পরিষদ চলতো, তার সভাপতি ঠিক হতো।
একসময় গিয়ে সর্বভারতীয় ছাত্র সংগঠনের অধীনে ছাত্র পরিষদ চলে এলো। তারা এবার এখানে কে সভাপতি হবে, কেমন কি হবে তারা ঠিক করবে। আমি যখন ওখানে গেলাম তার অনেক দিন পরে, এইবার আমি যখন চলে এলাম, আসার কিছুদিন পরে আমি চিঠি লিখলাম যে আমি টিউবারকুলোসিসে আক্রান্ত, আমি আর যাব না, মিথ্যে করে লিখলাম। তো আমার দাদা বলল, এইভাবে পালিয়ে কি বাঁচা যাবে? তার মানে তুই আর রাজনীতি করবি না? মানে তুই এ করিস, এত বড় জায়গায় পেয়েছিস চান্স। আমি তখন দিল্লি থেকে ডাকছে, আমি গেলাম। দিল্লি ইউনিভার্সিটি নির্বাচন হচ্ছে তখন। এই দিল্লি ইউনিভার্সিটির নির্বাচন মানে ঐতিহাসিক নির্বাচন। ডিপি রায় যে যাকে দেখেন তিনিও কলেজের গেটে দাঁড়িয়ে স্লিপ দিচ্ছেন। আবার আমি দেখেছি এলকে আদবানি স্লিপ দিচ্ছেন। মানে ঐতিহাসিক নির্বাচন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, আলাদা আলাদা কলেজের নির্বাচন, এবং বড় বড় স্টুডেন্ট নেতাদের পোস্টার, যারা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি অ্যান্ড সেক্রেটারি, এই 4টে পদে নির্বাচন হয়। ওইবার এনএসইউ হেরে গেল। আমাকে বলা হলো যে কি হবে। আমার প্রেসিডেন্ট কর্ণাটকে ছিল সেলিম আহমেদ, সে বলল তুমি কি করবে? তখন পশ্চিমবাংলায় তাপস রায় সভাপতি। তা আমি বললাম ঠিক আছে, নেব, দেখি। আমি ওই দিন থেকে দিল্লির ইনচার্জ হলাম, এবং আমার আন্ডারে জেএনইউ এলো, দিল্লি ইউনিভার্সিটি এলো, জামিয়া মিলিয়া এলো। কিন্তু অথই জল আমি বুঝতে পারছি না। তখন থেকে আমি এবার লোককে বলতাম, আমাকে হিন্দি শেখাও, বলার মতো। তো সেদিন আমি যে প্রথম হিন্দি শিখেছিলাম, যে মেরা ক্রান্তিকারী সাথীও, মেরা বরিষ্ঠ, মেরা বুজুর্গ, এইটা শুনে তো ভাই বলতো, আরে আপ তো বহুত আচ্ছা হিন্দি জানতে হো ভাই। তা নয়, মানে আমি এই 10-12টা ওয়ার্ড জেনেছিলাম, আর এটা ম্যানেজ করতে পারি। এটা দিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে যেতাম ম্যাক্সিমামই হিন্দিতে কথাবার্তা হতো। এবার তার পরের বার দিল্লি ইউনিভার্সিটিতে আমি আফটার 9 ইয়ার্স হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয় জিতলাম। আজকের যে অজয় মাকানকে দেখছেন, ও ছিল লাস্ট, মুকুল বাসনিক ছিল প্রেসিডেন্ট, বিহারের প্রেমচাঁদ মিশ্র ছিল এমএলসি, এখন সে ইনচার্জ। তারপরে আমি হলাম ইনচার্জ, সেলিম আহমেদ হলো প্রেসিডেন্ট, অ্যান্ড সালু মালিক বলে একটি মেয়ে প্রথম জিতল। তারপরের বার জিতল অলকা লাম্বা, যে এখন মহিলা কংগ্রেসের আমাদের প্রেসিডেন্ট। আমারই হচ্ছে কালেকশন করা। এবার ওই যে আমি জিতলাম, একটা টার্নিং পয়েন্ট। একটা প্রশ্ন না করে পারছি না আপনাকে। আপনি যে তখনকার সময় ছাত্র রাজনীতির প্রেক্ষাপটটা তুললেন, আজকের দিনে যে ছাত্র রাজনীতি, এটাকে আপনি কি চোখে দেখেন? কি পার্থক্য? আজকের দিনে ছাত্র রাজনীতি কোথায় দাঁড়িয়ে আছে? কারণ ছাত্র রাজনীতি তো মূল আধার, আগামী দিনের পাইপলাইন। আগে ছাত্র রাজনীতিতে প্রচুর ভিড় হতো, প্রচুর ছেলেরা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হতেন। আজকে কেন কম হচ্ছে? প্রফেশনাল যে জায়গা, সেখানে কিন্তু আপনি এত ছাত্র রাজনীতির লোক দেখতে পাবেন না। এবার রাজনীতির যে ধারাটা, অর্থাৎ স্টুডেন্ট পলিটিক্স, এই স্টুডেন্ট পলিটিক্সটা আগে খুব গুরুত্ব পেত। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হন তার আগে পর্যন্ত, রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হলেন, হয়ে হিস্টোরিক্যাল ডিসিশন নিলেন যে মানুষের প্রাইম এজ, সেটাই যদি তার ভোট দেওয়ার অধিকারে না থাকে তাহলে তো দেশ এগোতে পারবে না। একদম। তখন তিনি যে হিস্টোরিক্যাল ডিসিশন নিলেন, রিডিউসিং দি ভোটিং এজ 21 to 18 ইয়ার্স। তার আগে পর্যন্ত মানে কি, আপনি কলেজে পড়ছেন, আপনি তো জেনারেল ভোটার নন, আপনার স্টুডেন্ট পলিটিক্সের দিকেই আপনার নজর বেশি থাকবে। তার কারণ একটা কোনো সংগঠনের সঙ্গে মানুষ যুক্ত হতে চায়, একটা ক্লাবের সঙ্গে যুক্ত হতে চায়। যখন থেকে আপনি 18 বছরের ভোটাধিকার হয়ে গেলেন, আপনি যে কোনো পলিটিক্যাল পার্টিরই তো সদস্য হয়ে যেতে পারছেন। তো ডাইরেক্ট কেউ ভোটাধিকার হিসাবে যে কোনো পার্টির মেম্বার হয়ে যেতে পারে, সে স্টুডেন্ট পলিটিক্সের সঙ্গে যুক্ত হতেও পারে, আবার নাও হতে পারে। এবার সামাজিক পট পরিবর্তন হলো, বিপণন ব্যবস্থা প্রচুর পরিমাণে এলো, গ্লোবাল যে ইকোনমি, সেটা কিন্তু একটা জায়গায় এসে সারা দুনিয়ার মানুষের
ওপরে রিফ্লেকশন ক্রিয়েট করলো। এই জায়গায় লোকে ব্ল্যাকবেরি ইউজ করা শুরু করলো, পরে তো আইফোন এলো, মোবাইল এসে গেল। আগে লাইন দিয়ে দাঁড়িয়ে পিসিওর সামনে আপনাকে ফোন করতে হতো, সেটাও একটা যুগান্তরকারী ঘটনা যে আমার পাড়ার দুটো পিসিও বুথ আছে, পাশের বাড়ির পিসি বা মাসিকে বলতে হবে না তোমার বাড়িতে একটা ফোন করতে দেবে, 1 ঘন্টা ধরে ট্রাঙ্ক কলের সামনে বসে থাকা। একটা যুগান্তরকারী হচ্ছে বিপ্লব ঘটে গেল ডিজিটাল সিস্টেমের। এই যে সিস্টেমটার বিপ্লব ঘটলো, স্টুডেন্ট পলিটিক্সেও কিন্তু এফেক্ট শুরু হলো। তার কারণ আমিও একটা ব্ল্যাকবেরি ইউজ করতে চাই, তো আমি 2 ঘন্টা কোথাও যদি কাজ করি তাহলে আমি যে টাকা পাবো তার থেকে আমি একটা মোবাইল ফোন কিনতে পারবো, তখন বড় বড় মোবাইল ফোন। তো সেইটা যখন আমি কিনতে পারবো, তাহলে সকাল থেকে কলেজে গিয়ে মিছিল করা, মিটিং করা যে কোনো রাজনৈতিক দলের, তারপরে পাউরুটি ঘুগনি খাওয়া, এই করে কমন রুম আর আদর্শ নীতির কথা বলে চালিয়ে দেওয়া, কিন্তু বাস্তবে বাড়িতে ফিরে আমাকে সেই দারিদ্রতার সঙ্গে হোক কিংবা অভাবের সঙ্গে হোক বা অন্য কোনো সমস্যার সঙ্গে আমাকে যুঝতে হচ্ছে। এই জায়গাটায় পরিবর্তন হয়ে গেল। মানে বলছেন মুক্ত অর্থনীতির একটা একটা মানে বিরাট প্রবল এফেক্ট পড়েছে প্রভাব ছাত্র রাজনীতিতে। ছাত্র রাজনীতিতেও তার এফেক্ট পড়লো। এই কারণে সেটা খারাপ এফেক্ট আমি বলবো না, এই কারণে যে শুধু মিছিল মিটিংয়ের মধ্যে দিয়ে তো কোনো দেশ বা সমাজকে পরিবর্তন করা যায় না। তার কারণ মিছিল মিটিং নিশ্চিতভাবে প্রয়োজন, কিন্তু তার আগে যে ওটাই একমাত্র রাস্তা এটা কিন্তু বাস্তব নয়। কারণ যে কোনো জায়গায় তোমাকে অর্থ উপার্জনের সৎ পথে তার জায়গা খুঁজতে হবে। নিশ্চয়ই রাষ্ট্র বাঁচবে কিভাবে সে? রাষ্ট্র তোমাকে সেই রাস্তা দেবে, আর রাষ্ট্রের কাছে তুমি সেই দাবি করবে। ঠিক। আর সেই দুটোর দেখা গেল যে অ্যামালগামেশন কোথাও হচ্ছে না। এইবার আস্তে আস্তে পলিটিক্সের ছাত্র রাজনীতি ভাটা পড়তে লাগলো। এই কারণে ব্যবহারিক দিক থেকে স্টুডেন্টরা অনেক বেশি, তারা প্রফেশনাল এরিয়াটাকে ওয়ার্ল্ডে বেশি বেশি ঢুকতে লাগলো। যে আমি 2 ঘন্টা কোনো দোকানে যদি কাজ করি, আমি সারাক্ষণ বসে থাকবো, তাদের কাছে আগে সেই অল্টারনেটিভ ছিল না, সেই অল্টারনেটিভ রাস্তা তৈরি হলো। সেই অল্টারনেটিভ রাস্তা তৈরি হয়ে যেতে এখন কিন্তু আপনি দেখুন ধীরে 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 পরিবর্তন হয়েছে। এখন খাবার নিয়ে যারা যায় শিক্ষিত ছেলেরা, তারা একদিন হয়তো মিছিলে যাবে, তারা নিয়ম করে প্রত্যেকদিন মিছিলে আসতে পারে, সম্ভব না, তাদের কাছে সম্ভব সম্ভব নয়। নেই। তো এটা টাইম টু টাইম এই যে চেঞ্জেস, এই চেঞ্জেসটা ছাত্র রাজনীতিতে খুব প্রবলভাবে হয়েছে। তারপরে কেরিয়ার ওরিয়েন্টেশন, যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ জায়গা দখল করলো, সেটা হচ্ছে রাজনৈতিক দলেরা, আমার ধারণা তারা কোথাও না কোথাও তাদের যে আকর্ষণ করার যে টুলসগুলো থাকে সেগুলো কোথাও না কোথাও রাজনৈতিক দল হারাল। যে জোয়ার ছিল, যে উন্মাদনা ছিল, তাহাতে ভাটা পড়ে সেটা আছে। কোথাও কোনো জায়গায় মনে হয়েছে যে না, এখানে কোথাও তারা আকর্ষণ খুঁজে পাচ্ছে না। এর দায় কিন্তু আমি প্রদেশ সভাপতি হিসাবে, আজ যদি ছাত্র পরিষদ যেহেতু কংগ্রেসের আদর্শ নীতিতে তারা বিশ্বাস করে, তো ছাত্র পরিষদের দিকে যদি ছেলেমেয়েরা না আসতে চায়, তার জন্য কংগ্রেসের আমি প্রথম দায়ী। কারণ আমার মধ্যে সেই আকর্ষণ ক্ষমতা নেই যে এই ছাত্র সমাজকে আমার দিকে আকর্ষিত করা, কিংবা কংগ্রেসের সেই ওয়ে অফ থিঙ্কিং তৈরি করা যে তাই তারা আকর্ষিত হয়। কোনো না কোনোভাবে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের সমস্ত কিছু থেকে ডিরেল্ড হয়েছে। আর এই ডিরেল্ড হওয়ার কারণে নতুন প্রজন্ম তারা মনে করছেন ঠিক নয়। আরেকটা হচ্ছে প্রখর কম্পিটিশন। সেই কম্পিটিশনে বাঁচতে গেলে আগে কি ছিল, কল কারখানা, বিভিন্ন জায়গায় নেতার কাছে গেলে, দলের কাছে গেলে আমার কিছু একটা সদ্গতি হয়ে যাবে, আমাকে কোথাও না কোথাও একটা কাজে ঢুকিয়ে দেবে। ডিজিটাল সিস্টেম, এই পদ্ধতি আসার পর যদি ঢুকিয়েও দেন, সেটা যদি জেনেও যায়, তা নিয়ে এত ব্যাপ্তি ঘটবে, যেটা আজকে দেখতে পাচ্ছেন যে আগেও তো বহু জায়গায়
সিগারেটের খোলের উপরে লিখে চাকরি হয়েছে, কিন্তু সেই ব্যাপারে এটা কেউ বললে আমি বিশ্বাস করব না যে আগে নেতা বলে দেননি, বলে দিয়েছে চাকরি হয়নি। এটা সব রাজনৈতিক দলের হয়েছে। যারা সেই সময় ক্ষমতায় আসতে পারেননি তাদের কথা বাদ দিন। আজকে যেমন কেউ আর প্রাইভেট চাকরিটাকে খারাপ বলে ভাবেন না। এক সময় ছিল সরকারি চাকরি বাদে প্রাইভেট চাকরি মানে সেই নিশ্চয়তা নেই। আজকে বহু প্রাইভেট চাকরি আছে, সরকারি চাকরির থেকে বেশি নিশ্চয়তা আছে। এখন তো মুক্ত ঠিক বিশ্ব, আছে। আপনি এখানে বসে আচ্ছা। আমেরিকার সাথে কাজ করতে পারেন। হ্যাঁ, তো মানে এখন তো দিনকাল অন্যরকম হয়ে গেছে। না না, দিনকাল অন্যরকম হয়েছে, কিন্তু কেউ তো বিশ্বাস করতে চায় না। কারণ রাহুল গান্ধী আমেরিকায় গিয়ে যদি কোনো কথা বলেন, বললো বাইরের দেশে গিয়ে কেন বলছেন। প্রদেশ কংগ্রেস দপ্তরে বসেও যদি রাহুল গান্ধী কোনো কথা বলেন, মুহূর্তের মধ্যে তো সেই কথা সারা বিশ্বই জানতে পারবে থ্রু ইয়োর ডিজিটাল সিস্টেম। একদম। তারপরেও কেন বলে লোকেরা যে ওখানে গিয়ে বলে দিলেন, দেশের সম্মান নষ্ট করলেন। আসল কথা হচ্ছে কোথাও না কোথাও আমরা নিজেরা নিজেদের সংকীর্ণপনাকে অতিক্রম করে বেরোতে পারছি না, এবং আদর্শ নীতির যে বিষয়টাকে বলা হতো যে আদর্শ নীতির মধ্যে দিয়ে বেশি করে আকর্ষণ করা যায়, নিশ্চিত আকর্ষণ করা যায়। আদর্শ নীতির মধ্যে দিয়ে মানুষকে মোটিভেট করা যায়। আমার মনে হয় এইগুলো বলার ক্ষেত্রে ঠিক, কিন্তু ব্যবহারিক দিক থেকে বাস্তবিক দিক নয়। আপনি পলিটিক্সটা একদম মানে জন্মলগ্ন থেকে শুরু বলা যায়, মানে বাড়ি থেকেই শুরু। কিন্তু রাজনৈতিক তো একজন গুরু থাকে সবারই জীবনে, যাকে দেখে প্রভাবিত হয়, যার দ্বারা রাজনীতি শেখা যায়, যার হাত ধরে মানুষ রাজনীতি করে ওঠে এক কথায়। সেই রকম কোন কোন ব্যক্তিত্বের সান্নিধ্য আপনি পেয়েছেন এবং আপনার রাজনৈতিক গুরুকে? রাজনৈতিক শুরুই যখন পরিবারের কাছ থেকে, তো রাজনৈতিক কোনো এক হিরোকে তো আমি ভেবেছি, সে তো হিরো তো বাড়ি থেকেই তৈরি হয়েছে। পরবর্তী ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে যে একেবারে পাবলিক লাইফে যখন এসছি, তখন বিভিন্ন রাজনৈতিক মানুষের সান্নিধ্যে এসছি, এবং প্রত্যেক মানুষের জীবনে একটা অ্যাডভান্টেজিয়াস দিক থাকে, একটা তার ডিসঅ্যাডভান্টেজ থাকে। আমারও আছে। ঠিক তেমনিভাবে আমি রাজনৈতিক যে ব্যক্তিদের সান্নিধ্যে এসছি, কারুর খুব ভালো, কেউ খুব ভালো বক্তা, তাই জন্য তার প্রতি আমার আকর্ষণ বেড়েছে। কেউ ভালো খুব অর্গানাইজার, তার প্রতি আমার সেই কারণে আকর্ষণ বেড়েছে। সার্বিকভাবে একজন খালি গুরু, সেটা আমি আমার বাবাকেও মনে করি না। তার কারণ বাবারও কিছু কিছু জিনিস আমার মনে হয়েছে বাবার থেকে অন্যজনের বেটার আছে। তারপরে দাদা, তারপরে আমার রাজনৈতিক দাদা বলুন, গুরু বলুন, যাদের আমি সান্নিধ্যে এসেছি, সেখানে আমার কোনো সময় মনে হয় যে আমি খুব রাহুল গান্ধীর এখন সান্নিধ্যে আছি, কিন্তু রাহুল গান্ধী যে কথাগুলো বলছেন, সে কথাগুলো সত্যি কথাগুলো বলে ফেলছেন। অনেক জায়গায় আজকের দিনে মানুষ অনেক বেশি কুইক আকৃষ্ট হন মিথ্যের প্রতি, মিথ্যে আশ্বাসনের প্রতি, মিথ্যে প্রতিশ্রুতির প্রতি, যেটা আমার নেতা রাহুল গান্ধী দেন না। তো আমার এই জায়গায় মনে হয়েছে যে এই জায়গায় 10 মিনিটের জন্য অন্য কাউকে গুরু ভাবলে কি ভালো হয়? এখনও অন্য কাউকে গুরু ভাবছি না, তার কারণ এটাই আমার কাছে সবথেকে মনে হচ্ছে যে এই রাস্তাটাই ঠিক রাস্তা। যে রাহুল গান্ধী যেটা বলছেন, মানুষ হয়তো সাময়িকভাবে এটাতে তার কথাটাতে বিশ্বাস করছেন না, সে কারণেই হয়তো সমর্থন করছেন না, কিন্তু আগামী দিনে হয়তো ভাববেন এই সত্যি কথাটাই, এটাই বাস্তব দিক, বাকি যেটা হচ্ছে সেটার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকবে না। শুভঙ্করবাবু, একটু অন্য প্রসঙ্গে আসি। অধীরবাবু ঘোর মমতা ব্যানার্জি বিরোধী, শুভঙ্করবাবু কিছুটা সফট, তাই কি অধীরবাবুকে সরিয়ে হাইকমান্ড শুভঙ্করবাবুকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে? আমি তো আজ পর্যন্ত এমন কোনো থার্মোমিটার পাইনি যে সফট আর সফটের বিপরীত কি হয়, হার্ড হয় না তাপমাত্রা বাড়ে। আমি তো এইরকম থার্মোমিটার পাইনি। থার্মোমিটার যদি পেতাম তাহলে আমি মেপে দেখতাম যে আমার কতটা সফট আর কতটা হার্ড। তবে নিশ্চিতভাবে আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে আদর্শ নীতির ওপরে যে কোনো লড়াই হয়। শেক্সপিয়ারের একটা গুরুত্বপূর্ণ কথা আছে, কোনো কথা জোরে বললে
সত্য তার হয় না। গুরুত্ব বেড়ে যায় না বা খুব ইম্পর্টেন্ট কথা হয় না। কোনো কথা আসতে বললে সে কথাটার ডেপথ কিংবা ইম্পর্টেন্স কমে যায় না। আমি শুধু এই কথাটাই বলতে পারি। আর আরেকটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল, আমি যে রাজনৈতিক দলটাকে বুঝেছি বলেই আমি কংগ্রেসে, যে কারণে আমাকে অন্য কোনো দল থেকে এসে কংগ্রেস করতে হয়নি। আমি প্রথম দিন থেকে কংগ্রেস করছি, কংগ্রেসের আদর্শ নীতিতে বিশ্বাস করছি, আর অন্য কোনো দলের প্রতি আমার কোনো আসক্তিও নেই। কারণ রাজনীতিতে নেতা সেই, কতবার কে জিতছেন কে হারছেন এটার উপরে নয়, স্রোতের বিপক্ষে যে যেতে পারেন তিনিই নেতা। ঠিক 8 থেকে 10 মাস বাকি আছে সামনে রাজ্য বিধানসভার ভোট দামামা বাজতে। 26-এর ইলেকশনে আপনাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কি জোট হচ্ছে কারোর সাথে? মানে আমি বলতে চাইছি লেফটের সাথে নাকি তৃণমূলের সাথে, নাকি একলা চলরে এবার কংগ্রেসকে দেখব? রাহুল গান্ধী কয়েকদিন আগে বলছিলেন, কেউ তার ঠাকুমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি লেফটকে লিড করেন না রাইটকে লিড করেন? তাতে ইন্দিরা গান্ধী বলেছিলেন, আমি সামনে লিড করি। তাই আমি যেদিন সভাপতি হই আমাকে এই প্রশ্ন ছিল, আমার প্রথম দিন থেকে একটাই কথা ছিল, না বাঁ দিক না ডান দিক, আমি সামনের দিক পায়ে হাঁটতে চাই। সামনে কাকে দেখতে পাচ্ছেন? সামনে বাংলার জনগণ। আর রাহুল গান্ধী, খাড়গেজি আমাকে পাঠিয়েছেন কংগ্রেসকে শক্তিশালী করার জন্য, হাউ টু রিভ্যাম্প, হাউ টু রিবিল্ড অ্যান্ড হাউ টু মোটিভেট দ্য পিপল ইন বেঙ্গল ইন ফেভার অফ কংগ্রেস। অ্যান্ড উইথ আমার সব কংগ্রেস পরিবার একত্রিতভাবে এ কাজটা করাই, সিনিয়র জুনিয়র কর্মী সহযোগী একসঙ্গে সবাইকে নিয়ে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং এরা যেটা বলবে সেটাই আমার পথ। কিন্তু শুভঙ্করবাবু 2001 সাল, 6 সাল বাদ দিচ্ছি, 11 সাল, 16 সাল, 21 সাল প্রত্যেকটা বিধানসভাতে কিন্তু আপনারা জোট সঙ্গীকে নিয়ে ভোটে গিয়েছিলেন। 26-এ কি তাহলে শুধু একাই লড়বে কংগ্রেস? এই সালগুলোকে ভাবলেন আপনি, 19কে কেন ভাবলেন না? 19-এ তো আমরা একাই লড়েছিলাম। আমি বিধানসভার কথা বলছি। কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল, কংগ্রেস মনে করে বাংলার মানুষের ভালো কিসে হবে। আজ দেখুন কংগ্রেসের একজনও প্রতিনিধি নেই, তাই বিধানসভায় নোট অফ ডিসেন্ট দেওয়ার যা অন্যায় হচ্ছে কেউ নেই। আপনি বাংলার মানুষের যেখানে ভালো হবে তার জন্যই জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের 2টো এমএলএ বাড়লো, 3টে বাড়লো, জাতীয় কংগ্রেস কালকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো। এটা কিন্তু অনলি জাতীয় কংগ্রেসের ইতিহাসের দিক নয়। এই যে একটু আগে বলছিলেন না যে অধীর বাবুকে সরিয়ে শুভঙ্করকে, এটাই কংগ্রেসের নিয়ম, একদিন আমি সরে যাব আর একদিন আরেকজন আসবেন। অধীর বাবু ছিলেন, অরবিন্দ বাবু সরে গেছিলেন, সোমেন বাবু এসেছিলেন, তার আগে অন্যজন ছিলেন। অধীর বাবু সভাপতি ছিলেন, সভাপতি থেকে চলে যাবেন, সভাপতি থাকবেন না, নেতা থাকবেন। এটাই কংগ্রেসের কালচার। কংগ্রেস যেটা চলে সর্বভারতীয় প্রেক্ষাপটকে সামনে রেখে কি করা প্রয়োজন সেটার কথা ভাবে। আর কংগ্রেস তো শুধু পশ্চিমবঙ্গ নিয়ে ভাবতে পারে না। কংগ্রেসকে রাজস্থানে যে কথা বলতে হয় পশ্চিমবঙ্গেও সেই কথা বলতে হয়। আঞ্চলিক লাভ লোকসানের কথা ভেবে, প্রভিন্সিয়ালিজমের কথা ভেবে কংগ্রেস কোনো সময় রাজনীতি করেনি। তাই তো এটা সর্বভারতীয় এতদিনের দীর্ঘস্থায়ী একটি দল। আর আজকে পশ্চিমবাংলায় পিপল আর সাফারিং, তারা দেখছেন যে কংগ্রেস ছাড়া বাংলা কিন্তু আগামী দিনে কোনো ডেভেলপমেন্ট করবে না। কেন করবে না? তার কারণ আপনি যদি দেখেন কংগ্রেসের টেনিওর,
লেফটের টেনিওর, তৃণমূলের টেনিওর, কংগ্রেসের টেনিওরের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দেখবেন কংগ্রেস ছিল, পশ্চিমবাংলায় শিল্প ছিল। কংগ্রেসের সময় শিল্পের চিমনি দিয়ে ধোঁয়া বেরোতো, হাজার হাজার কর্মী গেট দিয়ে ঢুকছে বেরোচ্ছে, সামনে দোকানের অর্থনীতি সচল ছিল, কেনা বেচা ছিল। কংগ্রেস সরকার থেকে চলে গেল, বামফ্রন্ট আমল, চিমনির ধোঁয়া বন্ধ হয়ে গেল, চিমনিতে আগাছা জন্মে গেল। লেফটের সময় কারখানা বন্ধ হয়ে গেল, জানলা দরজা ভেঙে মালপত্র বেরোতে লাগলো, সামনের দোকানপাটি উঠে গেল, অন্য রাজ্যে কাজ করার জন্য আমার কাকা বাবারা যেতে লাগলেন। কিন্তু তারপরেও কারখানাটা বেঁচে থাকলো তার অস্তিত্ব নিয়ে, কিন্তু তার সামগ্রিক উন্নতি নিয়ে নয়। তৃণমূল কংগ্রেস এলো, ওই কারখানাটাই উঠে গেল, ওই কারখানায় মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে গেল। এক্সাম্পল, শ্যামবাজার থেকে ব্যারাকপুর পর্যন্ত যান, কতগুলো ফ্যাক্টরি উঠেছে আর কত বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং হয়েছে, তাতে লোক আছে কিনা দেখে আসুন। আমার মেদিনীপুর, সেখানে আজ ভালো ভালো ফার্স্ট ডিভিশনে পড়া ছেলেরা রাজমিস্ত্রির কাজ শিখে অন্য রাজ্যে চলে যাচ্ছে, কেরালা, সাউথের বিভিন্ন জায়গায়। তার কারণ জানে, পড়াশোনার পর আমি চাকরি পাবো। তার কারণ 2014 থেকে আজ পর্যন্ত পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষে ভারী শিল্প হয়নি। পশ্চিমবাংলা তো ভারতবর্ষের বাইরে নয়, তো পশ্চিমবাংলাতেও হয়নি। আপনাকে অন্য কিচ্ছু করতে হবে না। আগে যে অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি হতো, আপনি দুর্গাপুর থেকে স্টার্ট করুন, বর্ধমানে এসে ঢুকলেন, দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে, সব থেকে ভালো আলু উৎপন্ন হওয়া ডিস্ট্রিক্টের নাম বর্ধমান এবং হুগলি। একদম। এই যে আলু উৎপন্ন হয়, একটা চিপসের প্যাকেট কিনবেন আর দেখবেন গায়ে কি লেখা আছে, আলু বেস্ট উৎপন্নের জায়গা ডিস্ট্রিক্ট, এখান থেকে আলু ট্রাকে করে অন্য জায়গায় যাচ্ছে, সেখানে চিপস তৈরি হচ্ছে, লেখা আছে ম্যানুফ্যাকচারিং কিংবা প্রডিউসিং প্লেস আদার স্টেট, নট ইন ওয়েস্ট বেঙ্গল। ডানকুনি কোল কমপ্লেক্স ইন্দিরা গান্ধীর এবং বরকত গনি খান চৌধুরীর স্বপ্ন। কোল কমপ্লেক্স বন্ধ, গিয়ে ওখানকার যে জেনারেল ম্যানেজার তার সঙ্গে কথা বলুন। বিস্তীর্ণ জায়গা ভেতরে 45 কোটি টাকা প্রত্যেক মাসে লস করছে। রাহুল গান্ধী যেদিন বলেছিলেন আলু থেকে সোনা ফলে, টিটকিরি করেছিলেন সবাই। আজ আপনি বলুন আলু থেকে কতগুলো বাই প্রোডাক্ট হয়। আজ যদি ডানকুনি কোল কমপ্লেক্সের ভেতরে একটা ক্লাস্টার বানিয়ে সেখানে যদি 50টা ছেলেকে এই আলু, তাহলে তো আমার এখানকার উৎপাদিত পণ্যে অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি তৈরি করা যেত, যা লোকে করতে পারবেন। এই যে জুট মিল, এইটা প্রথম শুরু হয় কংগ্রেস আমলে, যে জুট সিডটা পশ্চিমবঙ্গে তৈরি হবে ড্রাই প্লেসগুলো। আর পেঁয়াজের এত ক্রাইসিস, আদি সপ্তগ্রাম, ওখানে পেঁয়াজের বীজ যাতে তৈরি হয়। শেওড়াফুলি বেল্ট হচ্ছে এগ্রিকালচারের ভেজিটেবলস বেল্ট। ভাবনা চিন্তা কার আছে? কংগ্রেস আমল চলে গেছে, অ্যাজ এ হোল এগ্রিকালচার সিস্টেম কোলাপস করে গেছে। আব্দুস সত্তার ছিলেন এগ্রিকালচার মিনিস্টার, ওয়ান আমব্রেলা ওয়াজ এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফিশারিজ। এইগুলো ডেভেলপমেন্ট সেই দিন। ডেভেলপমেন্ট পরে কিছু আছে রোলিং, আচ্ছা ছেড়ে দিন আপনি ইন্ডাস্ট্রি আর অমুক। হেলথ নিয়ে এত কথা হচ্ছে, অজিত পাঁজা হেলথ মিনিস্টার কংগ্রেসের আমল, সেই হেলথ মিনিস্টারের সামনে প্রাইমারি হেলথ সেন্টার, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র খোলা হলো। কারণ বাড়ি থেকে বেরিয়েই আপনার যদি কিছু হয়েছে আপনি দেখাবেন। লেফটের সময়ই খতম হয়েছে, সব উঠে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় গেট বানিয়ে দিয়েছে, বাট নো ইনফ্রাস্ট্রাকচার ইজ দেয়ার। আজকে আমায় বলুন তাহলে হেলথের ডেভেলপমেন্ট কোথায়? আমরা কেন মন্ত্রিসভা থেকে বেরিয়ে এলাম? আওয়ার একদম বুলেট পয়েন্ট ছিল যে আমরা ম্যানিফেস্টোতে যে যে ডিমান্ড করেছিলাম 2011-এ, আমরা যাতে সেইগুলো ইমপ্লিমেন্ট হয়। ইমপ্লিমেন্ট হয়নি। আমরা নাও বেরিয়ে আসতে পারতাম, আরও এক্সপোজ করতে পারতাম সরকারকে, হয়তো সেটা হয়নি। কিন্তু আপনাকে ভাবতে হবে উইদাউট কংগ্রেস কোনোভাবেই ডেভেলপমেন্ট বাংলায় সম্ভব নয়। অ্যান্ড বিজেপি তাদের কেউ ক্ষমতায় দেখেনি।
কিন্তু আমাকে আজ বলুন কোন জায়গায় এই যে টিচারদের নিয়ে এত প্রবলেম হচ্ছে, বামফ্রন্টের আমলে ত্রিপুরাতে 10,323টি এই টিচারদের চাকরি চলে গেছিল, বলেছিল বিজেপি আসলে করে দেয়া হবে, করতে পারেনি, এখনো সেই ভাঁওতা। অথচ কংগ্রেস আমলে স্কুল কলেজ যা যা, আমাকে এক্সট্রা কিছু বলে দিন না। সিবিআই কি করছে, এই যে টিচার যারা বসে আছে তাদের জন্য যোগ্য অযোগ্য কেন আইডেন্টিফাই করতে পারেনি? এবং এই যে অযোগ্য যারা টাকা দিয়ে করেছে, এখানেও আমার বড় প্রশ্ন আছে বিচারক মণ্ডলীর কাছে, সমগ্র সমাজের কাছে। আমি দেখতে পাচ্ছি একজন টাকা দিয়ে চাকরি পেয়ে রেগুলার হয়ে যাচ্ছে, আমিও তো সেই দিকে আমার মোটিভেশন যাবে। শুভঙ্করবাবুকে দুটো প্রশ্ন না করে পারছি না, কথায় কথায় যেগুলো উঠে আসলো। এক হচ্ছে আপনি বললেন কংগ্রেস এমন একটি দল সর্বভারতীয় প্রেক্ষাপটটাকে বিশ্লেষণ করে তারপরে এক কথা বলে, রাজস্থানে যে কথা বলে বাংলাতেও সেই কথা বলে। কিন্তু আমরা দেখতে পাই কেরলে যে কথা বলে বাংলাতে কিন্তু সেই কথা বলে না। কেরলে কিন্তু আপনাদের সাথে লেফটের সাথে ফাইট হয়, আর এখানে কিন্তু আপনারা জোটবদ্ধ হয়ে লড়াই করেছেন। তাহলে এই ইকুয়েশনটা কীভাবে হয়? ছোটবেলায় আমি যে স্কুলে যেতাম না, একটা ভাগাড় পেরিয়ে যেতে হতো। সেই ভাগাড়টা ছিল, ভাগাড় মানে গরু মোষ এইসব হলে ফেলে দিয়ে যায়। তো আমরা যখন যেতাম দল বেঁধে ওইটা ভাগাড়টা পেরোতাম, কারণ বড় বড় কুকুর থাকতো, তারা পাশ দিয়ে যেতে দিত না। একা বা দুজন তিনজন পাঁচজন গেলেও তারা কামড়ে দিত। তো যার সঙ্গে আমাদের যাই লড়াই থাকুক না কেন, বন্ধুরা নিচের ক্লাস উপরের ক্লাস সবাই একত্রিত হতাম, প্লাস বড়রাও একত্রিত হতো। এমনকি গ্রামের দিকে এ বাড়ির সঙ্গে ও বাড়ির লড়াই, তারপরেও কিন্তু তারা যেত না, ও দাঁড়িয়ে আছে ও দাঁড়িয়ে আছে। এবার যখন একসঙ্গে হতো তখন ভাগাড় পেরোতে পারত। তো ভাগাড় যখন কোথাও পেরোতে হয় না, তখন একত্রিত হতে হয়। যখন ক্রাইসিস থাকে তখন সবাইকে একত্রিত হতে হয়। যেমন ইন্ডিয়া অ্যালায়েন্স প্ল্যাটফর্ম কেন হয়েছিল? ভারতবর্ষে বিজেপির যে তানাশাহি, সংবিধানকে ধ্বংস করে দেয়া তাদের যে একান্ত প্রয়াস, তার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের আলাদা আইডিওলজি, আলাদা চলার পথ, আলাদা তাদের এজেন্ডা, তারপরেও তারা একত্রিত হয়েছিল। কেন এই একত্রিত হওয়ার কারণ? বিজনেস ম্যানেজমেন্টে একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হচ্ছে বড় ব্যবসায়ীকে প্রতিহত করার জন্য ছোট ব্যবসায়ীরা তারা প্রতিযোগিতা পরিহার করে জোট গঠন করে, তাকে বলে বিজনেস কম্বিনেশন। এখানেও হচ্ছে এটা পলিটিক্যাল কম্বিনেশন। ইট ওয়াজ এসেন্সিয়াল যে এইটাকে প্রতিহত করতে গেলে এখানে লেফট ফ্রন্ট আলাদাভাবে চলে, এখানে তৃণমূল আলাদাভাবে চলে। এখানে কি লেফট ফ্রন্টের নেতারা জানেন না যে তারা প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে কর্মকাণ্ড তার সঙ্গে তারা সহমত নয়? তারপরেও তারা ইন্ডিয়ার ওই প্ল্যাটফর্মে একত্রিতভাবে বসেছেন। কিসের জন্য? প্রাইমারি এজেন্ডা সংবিধানটাকে যাতে ধ্বংস না হয়। এখন কি আপনাদের ইন্ডিয়া জোটে তৃণমূল আছে? আপনাকে আমি বলছি না, আমার কাছে ডান দিক না আমার কাছে বাঁ দিক, আমি কিন্তু নিজের পায়ে বাংলায় কংগ্রেসের সভাপতি হিসাবে সমস্ত আমার সাথীদের নিয়ে আমি চলছি। হ্যাঁ শুভঙ্করবাবু, আরেকটা প্রশ্ন, আপনি শিল্পের কথা বললেন যে আপনারা গভর্নমেন্ট থেকে সরে যাওয়ার পর পশ্চিমবাংলাতে শিল্পটা কমতে শুরু করেছে, এটা আমরা প্র্যাকটিক্যালও দেখেছি, আমাদের ছেলেবেলাতেও আমরা দেখেছি সেটা। আমি বলতে চাইছি বামফ্রন্ট কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে বারবার বিভিন্ন মিটিং মিছিলে বলেছে, লাইসেন্স প্রথা, শিল্প নীতি, যার দায় কংগ্রেসের উপরে, ওরা বারবার বলেছে। এই ব্যাপারে আপনার কি বক্তব্য? কংগ্রেসের আপনারা তো দেখেন দূরদর্শিতা এই শব্দটা ব্যবহার করেন, যে লং ভিশন, এর বাইরে একটা ওয়ার্ড আছে, তার নাম প্রান্তদর্শী। কালকে যারা অতিক্রম করে দেখতে পারে, এই কালকে অতিক্রম করে যারা দেখতে পারে সেটা হলো কংগ্রেস। কংগ্রেস কালকে অতিক্রম করে দেখতে পেয়েছিল বলে ডিজিটাল বিপ্লবের কথা কংগ্রেস বলেছিল। আজকে যাদের কাছে, যে প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনছেন, কিচ্ছু নয়। এটা তো আমরা জানি রাজীব গান্ধীর আমলে ডিজিটাল মানে ইন্ডিয়া শুরু হয়। না না, এর কারণ বলতে যাচ্ছি। এই যে সল্টলেকের 5 নম্বর সেক্টর দেখছেন, ওয়েস্ট বেঙ্গল ওয়াজ এ এক্সেলেন্ট প্লেস, বাট সেই সময় লেফট থাকার কারণে
এই যে মাসুল সমীকরণ নীতি, লাইসেন্স প্রথা, এইসব যে বলছেন, কংগ্রেস তো সেই সময় ছিল। কি করে ব্যাঙ্গালোর হলো, কি করে হায়দ্রাবাদ হলো? সেদিন যদি বেঙ্গলকে করা যেত তাহলে আজকে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এটা ডেস্টিনেশন হতো না, বাংলাটাই ডেস্টিনেশন হতো। আজকে কিন্তু লেফটের লোকেরা সেটা রিয়ালাইজ করেন। পরবর্তী ক্ষেত্রে অনেকটা উদার চিন্তাধারায় বুদ্ধদেব বাবু সেটা ভেবেছিলেন, অ্যান্ড হি ডিড ইট, মানতে হবে। কিন্তু তার আগে ওনারা সেটা মানেননি। রিয়ালিটি তো মানা না মানার উপরে রিয়ালিটি তো নির্ভর করে। বাস্তব যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু এই। আজকে আপনি ভাবুন, আমরা তো পিছিয়ে, আপনি তো ডিজিটাল সিস্টেমে পিছিয়ে গেলে এবার সেই কম্পিটিশনে আস্তে আস্তে আপনার অনেক সময় লেগে যাবে। আরো অনেক আগে এই মেকানিজমটা আপনাকে অ্যাকসেপ্ট করা দরকার ছিল, আমি করিনি। ভাবনা এটাই, সিঙ্গুরের কারখানা চলে যাওয়া ভুল হয়েছে। এই রিজিডিটির প্রশ্ন বামফ্রন্টেরও ভুল হয়েছে, ডান দিকে জায়গাটা নিলে কি বা অসুবিধে ছিল? আপনার সাথে আমি একদম সহমত, এই কথা সবাই বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো প্রয়োজন ছিল যে একটা সিঙ্গুর গেছে, আমি আরো 10টা সিঙ্গুর বানাচ্ছি। সেদিক থেকে তিনি সেই তার দূরদর্শিতা বা তার কর্মক্ষমতাকে তিনি এস্টাবলিশ করতে পারেননি। তিনি সেদিন যে জমি অধিগ্রহণ নীতির সম্পর্কে বলেছিলেন, সেটাকে তিনি একটা 10টা গাছ কাটলে 20টা গাছ লাগানোর কথা, তবেই ইকুইলিব্রিয়াম ঠিক থাকে। একদম। তো সেই পন্থাটা দরকার ছিল। এর জন্য কি চাই? এর জন্য ওই ক্রান্তদর্শিতা চাই, যেটা ছাড়া হওয়া ডিফিকাল্ট, যেটা কংগ্রেসের মধ্যে আছে। সামনের 26-এ বাংলার বিধানসভা ভোটে কংগ্রেসের টার্গেট কি? প্রধান বিরোধী দল। বাংলার ডেভেলপমেন্টের জন্য কংগ্রেসকেই দরকার। কংগ্রেস উইল ফর্ম দ্য গভর্নমেন্ট। তাহলে 26-এর বিধানসভাতে কংগ্রেসের মুখ কে? কংগ্রেস মনে করে কংগ্রেসের নীতি হচ্ছে কংগ্রেসের মুখ। কিন্তু মানুষ তো ধরুন কাউকে একটা মুখ দেখে ভোট দেবে, যেমন তৃণমূলের মুখ মমতা ব্যানার্জি, ঠিক একইভাবে কংগ্রেসের তো একটা মুখ চাই, যাকে দেখে মানুষ দেখবে হ্যাঁ এ আমাদের আগামী দিনে বাংলাকে নেতৃত্ব দেবে। সেইটাকে আমার নেতা রাহুল গান্ধী, তিনি একটা কথা বলেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন, মমতা দি তো বলেছিলেন আমাকে দেখে আপনারা 294টায় ভোট দিন। তাহলে আজ যা কিছু অন্যায় হচ্ছেন মমতা দি করছেন, তো এটার সঙ্গে আপনি কি সহমত হবেন? তাহলে আমি মুখের কথা বলবো না, মানুষ তো ভোট দেবে একটা মুখকে দেখতে চায় মানুষ। আমি আজ একটা কথা বলবো, মানুষ ভোট দেবে একটা আদর্শ, নীতি, একটা কর্মপন্থা। তা তো কংগ্রেসের বিগত দিনের যে কর্মপন্থা, মানুষ সেটার সঙ্গে বিচার করবে। আপনারা কিন্তু প্রায় 49 বছর ক্ষমতায়। আরে শুভঙ্কর সরকারকে দেখবে যে এরকম একটা সাদা পাজামা পাঞ্জাবি আর অন্য কোনো দলের নেই যেখানে তার একটা কালি নেই। শুভঙ্করবাবু, যারা কংগ্রেস ছেড়ে চলে গেছে বিভিন্ন দলে, অ্যাজ এ প্রেসিডেন্ট অফ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, আপনি তাদেরকে কি বলতে চান? অবারিত দ্বার গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় কংগ্রেসের এই ঘরগুলি। প্রত্যেকে লাইন দিয়ে আছেন, জানলা দরজা খোলা। কিন্তু আপনাকে বলি, কংগ্রেস এমন একটি রাজনৈতিক দল, আবার বলছি, এই দলে এসে আজে বাজে কথা তো বলা যায় না, সেই স্বাধীনতা পাওয়া যায় না। সেইটা যারা পরিহার করে আসতে পারবেন তাদের জন্য তো দরজা খোলাই আছে। বাংলার রাজনীতিতে ব্রিগেড ময়দান একটা অন্যতম জায়গা, যেখানে যখন ব্রিগেড চলো বলে দেয়ালে লেখা থাকে, তখন প্রত্যেকটি রাজনৈতিক কর্মীদের ভেতরে একটা আবেগ উচ্ছ্বাস কাজ করে। এটা আমরা দেখে থাকি। কংগ্রেস দীর্ঘদিন ধরে ব্রিগেড চলো এই শব্দের সাথে যুক্তই নেই। ব্রিগেড ময়দানে কংগ্রেসকে আবার আমরা কবে দেখতে পাবো? বাংলার মানুষের সুরক্ষার যদি বিষয় বাংলার মানুষ ভাবেন, আপনার বাড়িটাকেই ব্রিগেড ভাবুন, আর ভোট কেন্দ্রটাকেই ব্রিগেড ভাবুন। কারণ আপনি যদি নির্বিঘ্নে ভোটটা না দিতে পারেন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস, তাহলে জনসমাগম, জনসংযোগ প্রচুর করে কোথাও কোনো বিষয় নেই। মানুষকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমি ন্যায়ের পক্ষে থাকবো না অন্যায়ের পক্ষে থাকবো। এবার মানুষকে বাধ্য হয়ে যদি কিছু
সুযোগ সুবিধার জন্য অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়, তাহলে ব্রিগেড ভরিয়েও কোনো লাভ হবে না। অতএব মানুষকে কোনো এমন এক মোড়ে এসে দাঁড়াতে হবে, যে মোড়টায় দাঁড়িয়ে মানুষকে ভাবতে হবে যে আমার আগামী প্রজন্মটাকে আমি কোন জায়গায় রেখে যেতে চাই। আমার ধারণা পশ্চিমবঙ্গের মানুষ এবার সেটা ভাববেন। আর বাকি ব্রিগেডের জনসভা আপনারা অপেক্ষা করুন না, 2026-এ তো নির্বাচন, তার আগে ব্রিগেড না রাস্তায় ব্রিগেড হয়ে যায় সেটা দেখার বিষয়। অনুষ্ঠানের শেষে চলে এসেছি একদমই, র্যাপিড ফায়ার। প্রণব মুখার্জি নাকি বিধানচন্দ্র রায়? দেখুন, বিধানচন্দ্র রায়। প্রণববাবুকে যদি প্রশ্ন করা হতো, প্রণববাবু বলতেন বিধানচন্দ্র রায়। কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসাবে প্রণববাবুও গুরুত্বপূর্ণ একটি জায়গায়, বাঙালি হিসাবে আমি গর্ব অনুভব করি। আর বিধানচন্দ্র রায় মানেই তো বাংলা, এর বাইরে তো কিছু ভাবা যায় না। তো দুজনেই গুরুত্বপূর্ণ ব্যক্তি। সৌমেন মিত্র নাকি অধীর চৌধুরী? ওই যে আমি একটু আগে বলেছিলাম আপনাদের যে এক একজন নেতার এক এক দিক আমাকে খুব আকর্ষিত করে। সংগঠনের দিক থেকে সোমেন মিত্র, রাতের বেলা নিশ্চিন্তে ঘুমানো, যে সমস্যা কিছু হয়ে গেলে একজনকে ফোন করলে পাওয়া যাবে, সোমেন মিত্র। আবার লড়াই করার একটা দিক হিসাবে, আলাদা জোশ হিসাবে, সেটা নিশ্চিতভাবে অধীর রঞ্জন চৌধুরী। সত্যজিৎ রায় নাকি ঋত্বিক ঘটক? দেখুন, সত্যজিৎ রায় আমি তার বই বেশি পড়েছি, তার সিনেমা কিছু দেখেছি। ঋত্বিক ঘটকেরও তার লেখাও পড়েছি। আমার কাছে মনে হয়েছে যে সত্যজিৎ রায়ের অল্টারনেটিভ কেউ হতে পারে না। আবার ঋত্বিক ঘটকের তার কিছু লেখা পড়ে মনে হয়েছে যে সেটাও কিছু হতে পারে না। তবে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে তার বাচ্চা ছেলেকে কুয়াশার মধ্যে ছেড়ে দিয়ে বলতে পারে যে তুমি আমাকে খোঁজো, ছেলে খুঁজে বেড়াচ্ছে না, আস্তে আস্তে আলো উঠছে, সে যাতে খুঁজে পায় নিজেকে, এটা হচ্ছে ঋত্বিক ঘটক। আর একটা হচ্ছে সত্যজিৎ রায়ের ট্রেন চলে যাচ্ছে, তখন সেই যে অপু আর দুর্গা, তা আগামী দিনে পশ্চিমবাংলায় আমি এইরকম চরিত্র নিশ্চয়ই আছে, কিন্তু সেই রকম চরিত্রের আরও বেশি উত্থান এবং প্রচার বাংলার মাটি থেকে হোক, এটাই আমার কামনা থাকবে। কোনটা বেশি পড়তে পছন্দ করেন, সাহিত্য না বিজ্ঞান? সাহিত্য ছাড়া তো বিজ্ঞানের প্রচার হয় না, কারণ একটা লেখার মাধ্যম দিয়েই তো বিজ্ঞান কোথায় কি বোমা ফেললো। কিন্তু বিজ্ঞান সবসময় আপনাকে সত্যি মিথ্যের সামনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক পথ দেখায়। আর সাহিত্য ছাড়া তো আপনি কোনো সময় বাঁচতেই পারবেন না। আপনাকে কারোর সঙ্গে কমিউনিকেট করতে গেলে, বলতে গেলে সবটাই তো সাহিত্য প্রয়োজন। আর বিজ্ঞানকে ব্যবহার করতে গেলেও তো সাহিত্য প্রয়োজন। অতএব একে অপরের পরিপূরক। কোনটা বেশি দেখেন, মেইনস্ট্রিম মিডিয়া নাকি সোশ্যাল মিডিয়া? সত্যিকারের কথা, আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সামনাসামনি ইন্টারাকশন করতে মানুষের সঙ্গে। আর সে কারণেই আপনারা ব্রিগেডের কথা বলেছিলেন না, আমার তো অ্যাজ এ সভাপতি 15 দিনও সময় লাগবে না। আমি যদি প্রিয়াঙ্কা গান্ধী কিংবা রাহুল গান্ধীকে নিয়ে চলে আসি, ব্রিগেড আমার এমনিতেই ভরে যাবে। কিন্তু আমি ওই ব্রিগেড ভরাতে চাই না, আমি চাই রাস্তা ভরাতে আর ব্যালট বক্স ভরাতে। এতক্ষণ আপনারা দেখলেন ডিজি বাংলার বিশেষ অনুষ্ঠান টক বাংলা। আজকে আমাদের গেস্ট ছিলেন শুভঙ্কর বাবু। শুভঙ্কর বাবুকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, নমস্কার।